জি স্যার, ভিজিবল স্যার। আমরা তোমাদের সাথে ওই ইউরোলজিক্যাল ডিসঅর্ডারটা শুরু করেছিলাম। একটা ক্লাস নিতে পেরেছিলাম আমরা। অ্যাকিউট কিডনি ইনজুরি যে পার্ট টুকু ছিল সেটা আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সাথে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি নিয়ে আলোচনা করি। বেশিক্ষণ ক্লাস নিব না, আধা ঘন্টায় হয়ে যাবে। আমরা আমাদের যেহেতু মিড পরীক্ষা সামনে আছে, মিডের সিলেবাসটা শেষ করতে হবে আমাদের। আগামী সপ্তাহে বোধহয় অফলাইনে ক্লাস হবে। আশা করি সেদিন আমরা শেষ করতে পারবো। আজকে কিছুটা এগিয়ে রাখি আমরা। ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে আমরা জানি আমাদের বাংলাদেশে প্রচুর মানুষ কিন্তু কিডনি রোগ আক্রান্ত। প্রচুর আহ কি বলে কিডনির পেশেন্ট পাওয়া যায়। আমাদের অনেকেরই হয়তো কিডনির সমস্যা আছে। কিডনি সমস্যাগুলোর একটা বড় প্রবলেম হলো যে সিমটমস গুলো যখন দেখা যায় ততদিনে কিডনির মোটামুটি থার্ড স্টেজ পার হয়ে গেছে, এমন অবস্থা। মানে শুরুর দিকে খুব একটা বোঝা যায় না। তো ক্রনিক কিডনি ডিজিজ এমনই একটা আমাদের প্রবলেম। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ফ্রেশ কিডনির আর্কিটেকচার এবং একটা ডিজিজড কিডনির আর্কিটেকচার, দুটোর পার্থক্যটা আমরা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। নিশ্চয়ই আমার স্ক্রিনটাতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডিজিজড কিডনির যে টিস্যুগুলো, সেই টিস্যুগুলো সব ড্যামেজ হয়ে যায় এবং টিস্যুগুলো গ্লোমেরুলাস বিশেষ করে ড্যামেজড হয়ে যাচ্ছে, টিউবুল গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এগুলো সব মানে ফেটে ফেটে যায় এবং সেলগুলো ইররেগুলার শেপের হয়ে যায়। তো এই ক্রনিক কিডনি ডিজিজ কাকে বলা হয়, এটা ছেড়ে দাও বললাম। আমরা এখানে একটা ডেফিনেশন দিয়েছি। ক্রনিক কিডনি ডিজিজ নির্ভর করে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা ডক্টররা নির্ধারণ করে। যদি লেস দেন 60 ml/মিনিট হয় এবং সেটি যদি 3 মাস ধরে বজায় থাকে, তাকে বলা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। অর্থাৎ একটা মানুষের 3 মাস ধরে যদি ইউরিন প্রোডাকশনটা মোটামুটি হাফে নেমে আসে। আমরা জানি আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হচ্ছে 125 ml/মিনিট। তো এটির অর্ধেক প্রায় 60-তে নেমে আসলে আমরা সেটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি। এবং এটা একটা প্রোগ্রেসিভ লস অফ কিডনি ফাংশন, বেশ দীর্ঘদিন ধরেই হয়। মোটামুটি বলা যায় যে যারা কিডনির এই আক্রান্ত সিকেডিতে, তাদের ডায়ালিসিসের উপরেই বেঁচে থাকতে হয়। আবার প্রয়োজন হলে ট্রান্সপ্লান্টেশনের আমাদের প্রয়োজন হতে পারে। বাংলাদেশে এখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, বেশ ভালোই হয়। আমাদের পিজি হসপিটালে হয়েছে, আমার এক আত্মীয়রও হয়েছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। তো সাধারণত জীবিত ডোনার থেকেই ম্যাক্সিমাম টাইমে নেওয়া হয়। তো আমাদের এই ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্টেশন গুলো, এগুলো আমাদের একদম আহ খুব নিত্য প্রয়োজনীয় হয়ে উঠছে এই সিকেডি পেশেন্টের ক্ষেত্রে। আমরা কেডিগো গাইডলাইনের কথা শুনেছিলাম। কেডিগো হচ্ছে KDIGO, কিডনি ডিজিজ ইমপ্রুভিং গ্লোবাল আউটকামস। এই গাইডলাইন অনুযায়ী সিকেডি পেশেন্টদের কিছু স্টেজ নির্ধারণ করেছে। স্টেজ গুলো দেখে ডক্টররা নির্ধারণ করে যে ট্রিটমেন্ট প্ল্যানটা কিরকম হয়। তো আমরা সিকেডি পেশেন্টের প্রাথমিক স্টেজে যদি 90 ml এর বেশি যদি জিএফআর হয়, সেটাকে স্টেজ 1 বলছে। বাট লেস দেন 125, বাট গ্রেটার দেন 90, এটাকে বলা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 হচ্ছে 60 to 89,
Stage 3A, mild to moderate decrease in GFR 45 to 59, প্রতিটাই GFR এর উপর নির্ভর করছে। Stage 3B, moderate to severe decrease in GFR, আর স্টেজ 4 হচ্ছে সিভিয়ারলি ডিক্রিজ ইন জিএফআর, যেখানে লেস 15 থেকে 29 লেভেলে চলে আসবে জিএফআর, আর লেস দেন 15 ml পার মিনিট হলে সেটা কিডনি ফেইলিওর। স্টেজ 4, স্টেজ 5 এগুলো হচ্ছে একেবারেই কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এবং আমাদের ডায়ালিসিস থেকে শুরু করে ট্রান্সপ্লান্টেশন লেভেলে যেতে হতে পারে। তো স্টেজ গুলো সাধারণত ডক্টরদের জন্য জানা জরুরি এবং তারা সেই অনুযায়ী ট্রিটমেন্ট গুলো করে। আর এই সিকেডি পেশেন্টের পুরো ট্রিটমেন্ট প্ল্যানটাই জিএফআর এর উপর নির্ভরশীল। জিএফআর চেক করে ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করতে হয়। এপিডেমিওলজি আমি বলছিলাম যে শুরুতে মোটামুটি এটা একটা চ্যালেঞ্জিং জব আমাদের মতো বাংলাদেশে, কি বলে, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ যাদের তথ্য সেরকম অ্যাভেলেবল নয়। ট্রু ইনসিডেন্সটা পাওয়া মুশকিল, কারণটা হচ্ছে এটা মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে অ্যাসিমটোমেটিক। তারপরও বলা যায় যে 10 to 14% পেশেন্ট সিকেডিতে আক্রান্ত, জেনারেল পপুলেশনের 10 to 14%। এটা তো কল্পনা করলেই ভয়ঙ্কর একটা বিষয়। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ হয়, তার 10% হলেও প্রায় 2 কোটি মানুষ। 2 কোটি মানুষ যদি সিকেন্ডিতে আক্রান্ত হয়, তো এতগুলো মানুষের মানে চিকিৎসা কোথায় করাবো তুমি? এত মানুষের চিকিৎসা করার মতো আহ, আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার। তো জেনারেলি দেখা গেছে অ্যালবুমিনুরিয়া, অর্থাৎ ইউরিনে অ্যালবুমিন থাকাটাকে বলে অ্যালবুমিনিউরিয়া। এবং ইজিএফআর আমাদের দুটো যদি প্রিভ্যালেন্স দেখি, অ্যালবুমিনিউরিয়া হচ্ছে 7% এবং ইজিএফআর, অর্থাৎ আমি যদি একদম নিদেন পক্ষেও যাই, 5% পপুলেশনের মোটামুটি বলা যায় সিকেডিতে আক্রান্ত। তারপরেও প্রায় 90 লাখ মানুষ বাংলাদেশে সিকেডির পেশেন্ট ধরে নেওয়া যায়, হুইচ ইজ ভেরি মাচ হাই। এবং আমি জানি না আমরা যারা ক্লাস করছি আমাদেরও হয়তো অনেকেরই কিডনির সমস্যা আছে। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, 3টা রিস্ক ফ্যাক্টরের নাম আমি এখানে লিখেছি। আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না ইন্টারনেটে? জি স্যার, শোনা যাচ্ছে। আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে রেখো, অ্যাটেন্ডেন্সটা আমাকে পরে সাবমিট করে দিও। আমরা 3টা রিস্ক ফ্যাক্টর এখানে দেখতে পাচ্ছি। একটা নন মডিফাইবল, যেগুলো আসলে আমরা মডিফাই করতে পারবো না, যেমন বয়স হয়ে গেলে পুরুষদের স্বাভাবিক ইয়েতে সিকেডির আক্রান্ত হওয়ার রেটটা অনেক বেশি পুরুষদের। ব্ল্যাক, অর্থাৎ নন হোয়াইট এথনিসিটি, ব্ল্যাক আমেরিকান বা আফ্রো ক্যারিবিয়ান, হিস্প্যানিক, এশিয়ান, আমাদের এই কি বলে প্রজাতির মানুষদের সবচেয়ে বেশি সিকেডি হওয়ার রেট আছে। জেনেটিক ফ্যাক্টর দেখো, দুটো জিন এখানে জড়িত আছে, TCF7L2 and MTHFS অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অ্যান্ড সিকেডি প্রোগ্রেশন। অর্থাৎ সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, SNP এখানে রোল আছে, এবং দুটো জিন আমরা এখানে যদি পলিমরফিক থাকে তাহলে সিকেডি হওয়ার রেটটা বেশি। আর কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আসলে আমরা চাইলে নিজেরা কন্ট্রোল করতে পারি, যেমন হাইপারটেনশন 1 নম্বর কজ সিকেডি হওয়ার। বাংলাদেশে যদি বলা যায় যে 1 নম্বর কজ কি, সারা বিশ্বেই বলবো হাইপারটেনশন হচ্ছে 1 নম্বর কজ। 2 নম্বর কজ হচ্ছে ডায়াবেটিস। তো সুতরাং যত ডায়াবেটিক পপুলেশন রয়েছে, যত হাইপারটেনসিভ পপুলেশন রয়েছে, এই দুটো ক্যাটাগরির মানুষদের এই সিকেডি হওয়ার রেটটা অনেক বেশি, এবং আলটিমেটলি এন্ড স্টেজে তাই ঘটে, সিকেডিতেই তারা আক্রান্ত হয়ে যায়। আমরা ইসিওলজিটা দেখি, টাইপ 2 ডায়াবেটিস এর পিছনে দায়ী 30%, 30 to 50% ডায়াবেটিস, হাইপারটেনশন 27.2%,
প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস 8.2%, টাইপ 1 ডায়াবেটিস 3.9%, টিউবুলার নেফ্রাইটিস 3.6%, হেরিডিটারি কজ 3.1%, প্লাজমা সেল ডিসক্রাসিয়াস মানে তোমার ক্যান্সার টাইপের 2.1%। খুব নানান কজ আছে, তবে ওই দুটো যে টাইপ 2 ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই দুটো হচ্ছে মেইন। সুতরাং ডায়াবেটিসে যারা আক্রান্ত হচ্ছে তাদের একটা মানে খুবই সতর্কতার সাথে লাইফ লিড করতে হবে, যাতে করে সিকেডিতে টার্ন আউট না করে যায়। এর যে ডিজিজ প্রোগ্রেস, এখানে তিনটি কজ হতে পারে, যেটা আমরা একেআই তেও পড়েছি। অ্যাকিউট কিডনি ইনজুরি পড়ানোর সময় আমি বলেছি, কিডনির শুরুতে রক্ত প্রবেশের যে রাস্তা সেখানে প্রবলেম হতে পারে, ডিক্রিজড রেনাল পারফিউশন প্রেশার। আর একটা হতে পারে কিডনির স্ট্রাকচারাল প্রবলেম, ভিতরে যেখানে ফিল্ট্রেশন হচ্ছে সে গ্লোমেরুলাস টিউবিউলস সেখানে কোথাও প্রবলেম হতে পারে, অথবা ইউরিন ফর্মেশন হয়ে যাওয়ার পর সেটি যেখানে স্টোরড হবে যেখান থেকে মুভমেন্ট করবে। পোস্ট রেনাল যদি কোনো আহ, তোমার অবস্ট্রাকশন থেকে থাকে সেক্ষেত্রেও সিকেডি তে টার্ন আউট করতে পারে। তিনটি কজই থাকতে পারে, এই তিনটি কজ আমরা একেআই তে পড়েছি, সুতরাং এগুলো আর ডিসকাস আমরা না করি। আমরা প্যাথোফিজিওলজিতে কয়েকটা জিনিস জানার চেষ্টা করি। অ্যাকিউট কিডনি ইনজুরিতে যেরকম হয় যে আহ, তোমার ফাংশনটা লস করে, বাট সেটা আবার রিকভার করার সুযোগ থাকে। বাট ক্রনিকে যেটা ঘটে যে প্রোগ্রেসিভ নেফ্রোপ্যাথি হয়, তো তোমার ফাইব্রোসিস হয়ে যায়, টিস্যুগুলো ফেটে যেতে পারে, আনঅর্গানাইজড হতে পারে, তার স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজ ভেরি ডেঞ্জারাস। এটা মানে তোমার রিকভার করা যাবে না, এবং কিডনির স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে যাচ্ছে। সুতরাং এটা খুবই কঠিন একটা রোগ, এবং তিনটা কম্পার্টমেন্টেই প্রবলেম হতে পারে। একটা হতে পারে গ্লোমেরুলাসে, অথবা টিউবিউলস বা ইন্টারস্টিশিয়ামে, এবং সর্বশেষ কালেক্টিং ডাক্ট বা ভেসেল গুলোতে। সুতরাং তিন জায়গার যে কোনো জায়গায় আমাদের এই প্রবলেম গুলো হতে পারে, এবং হিস্টোপ্যাথোলজি করে ডক্টররা সাধারণত চেক করার চেষ্টা করে যে কোন প্লেস গুলোতে প্রবলেম হচ্ছে, সেটা গ্লোমেরুলাসে নাকি টিউবুলসে নাকি তার কালেক্টিং ডাক্টে। তো হিস্টোলজিক্যালি তারা এইভাবে নামগুলো করে, গ্লোমেরুলোস্ক্লেরোসিস অর্থাৎ গ্লোমেরুলাসে যদি কোনো আহ, তোমার আর্কিটেকচারাল ড্যামেজ হয় তাহলে তারা বলছে গ্লোমেরুলোস্ক্লেরোসিস। টিউবিউলসে যদি কোনো ধরনের ঘটে সেটাকে বলে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, এবং ভেসেলে আলটিমেটলি কালেক্টিং ডাক্টে যদি কোনো প্রবলেম ঘটে তাকে ভাস্কুলার স্ক্লেরোসিস বলছে। অর্থাৎ তিন ধরনের টার্ম তারা ব্যবহার করছে, গ্লোমেরুলোস্ক্লেরোসিস, টিউবুলো ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, এবং সবশেষে ভাস্কুলার স্ক্লেরোসিস। তো যাই ঘটুক, তোমার সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে বা সেলের আর্কিটেকচারাল ভিউগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, সেলগুলো ফেটে ফেটে যাচ্ছে। তো এবং আহ, নতুন অ্যাবনর্মাল কিছু সেখানে উপস্থিতি থাকে। আমরা সেটাও কিছুক্ষণ পরে দেখব যে অ্যাবনর্মাল কিছু পার্টিকেল এসে এখানে জমা হবে। তো সুতরাং এগুলোর আর্কিটেকচারাল ড্যামেজটা হয়ে যায়, এবং আলটিমেটলি যেটা ঘটে যে the following events leading to scarring and fibrosis which are complex, overlapping and multi-stage phenomena। অর্থাৎ তোমার সেলগুলো স্কেয়ারিং হয়ে যাবে এবং ফাইব্রোসিস তৈরি হয়ে যাবে, ফেটে ফেটে যাবে একদম। ইনফিল্ট্রেশন অফ ড্যামেজড কিডনিস উইথ ইন্ট্রিনসিক ইনফ্লামেটরি সেল, তোমার ইনফ্লামেটরি কিছু সাইটোকিনস কেমোকিনস বা বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেলগুলো এসে এখানে ইনফিল্ট্রেশন করবে। অ্যাক্টিভেশন, proliferation and loss of intrinsic renal cells, অর্থাৎ তোমার অ্যাপোপ্টোসিস হতে পারে, নেক্রোসিস হতে পারে, পোডোসাইটোপেনিয়া হতে পারে। পোডোসাইটস হচ্ছে সেলগুলো আমাদের গ্লোমেরুলাসের লেয়ার বরাবর থাকে, সেগুলোর সংখ্যা ডিক্রিজ করে যেতে পারে। অ্যাক্টিভেশন অ্যান্ড proliferation of extracellular matrix producing cells including myofibroblast বা ফাইব্রোব্লাস্ট, এই টাইপের সেলগুলোর সংখ্যা বেড়ে যাবে।
ডিপোজিশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স রিপ্লেসিং দ্য নর্মাল আর্কিটেকচার, অর্থাৎ তোমার যে নর্মাল আর্কিটেকচারাল সেল ছিল এগুলো বাদ দিয়ে অন্য অন্য জিনিসগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। এবং এটার ইয়েটা হচ্ছে যে সিস্টেমিক অ্যান্ড ইন্ট্রাগ্লোমেরুলার হাইপারটেনশন হয়ে যাবে। তোমার গ্লোমেরুলাসের ভিতরে প্রেশারটা অত্যন্ত বেশি থাকবে, গ্লোমেরুলার হাইপারট্রফি হবে, ফুলে যাবে, ইন্ট্রারেনাল প্রেসিপিটেশন অফ ক্যালসিয়াম ফসফেটের ডিপোজিশন হয়ে যাবে, বা অল্টার্ড পোস্টানয়েড মেটাবলিজম। পোস্টানয়েড বলতে বোঝানো হচ্ছে যে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিনস বা থ্রোম্বোক্সিন A2 এগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে। কারণটা হচ্ছে যত বেশি সেল নেক্রোসিস হবে বা ইনফ্লামেশন হবে তত বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হবে। তো আলটিমেটলি এগুলো আমাদের গ্লোমেরুলাসকে ডিস্ট্রয় করে ফেলবে এবং লিডিং টু গ্লোমেরুলোস্ক্লেরোসিস, অর্থাৎ গ্লোমেরুলাসটার যে স্ট্রাকচারাল ড্যামেজ এটা হয়ে যাবে। এটা ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টরটা আমরা বলেছি যে 4টা রিস্ক ফ্যাক্টর এখানে মেইনলি খেয়াল রাখতে হবে। প্রোটিন ইউরিয়া, একটা হচ্ছে ইউরিনে প্রোটিন যাওয়া, হাইপারটেনশন, ব্ল্যাক রেস এবং ডায়াবেটিস। অর্থাৎ যদি কেউ কালো আহ, মানে গায়ের রং হয় এবং ডায়াবেটিস আক্রান্ত, সাথে হাইপারটেনশন আছে, এবং যদি প্রোটিন যায় ইউরিনে, তাহলে বুঝতে হবে তার সিকেডি আছে। সিকেডি কিন্তু সিমটমস সহজে আসবে না, স্টেজ 3 পর্যন্ত সিমটমস আসে না। তো যেদিন সিমটমস দেখা দিবে তার আগেই কিন্তু স্টেজ 3-তে চলে গেছে দেখা যাবে। এই জন্য বাকি 3টা যদি কারো থেকে থাকে, পূর্বে থেকে জানা যায়, কে গায়ের রং কালো কিনা এটা তো আমরা দেখতে পাচ্ছি, ডায়াবেটিসের ঔষধ খাচ্ছে কিনা সে, হাইপার টেনশনের ওষুধ খাচ্ছে কিনা, বা কতদিন ধরে সে হাইপার টেনসিভ বা কতদিন ধরে ডায়াবেটিস, এগুলো যারা আছে তারা মেইনলি সিকেডিতে টার্ন আউট করতে পারে। সুতরাং তাদেরকে শুরু থেকেই তার কিডনির কি বলে টেস্ট গুলো করা উচিত, এবং কিডনির প্রগনোসিসটা ঠিক আছে কিনা বা কিডনি কাজ করছে কিনা এই জিনিসগুলো তাদের জানা উচিত। এছাড়াও এনভায়রনমেন্টাল এক্সপোজার তো আছেই, যেমন ধরো স্মোকিং করা, লেড বা মার্কারি বা বিভিন্ন ধরনের আহ, ঔষধগুলো গ্রহণ করা, বিশেষ করে এনএসএইডস গুলো। যারা এনএসএইডস ইউজ করে বা ব্যথানাশক ট্যাবলেট গুলো, তাদের কিন্তু কিডনি দ্রুত নষ্ট হওয়ার চান্স আছে। তারপরে ওবেসিটি, এগুলো হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল এক্সপোজার। সুতরাং এগুলো আহ, সংস্পর্শে আসলে আরো বেশি হওয়ার চান্স আছে। অর্থাৎ যদি কেউ ডায়াবেটিক, হাইপারটেনসিভ, ব্ল্যাক রেস এবং সাথে এনএসএইড ইউজ করছে, তো ওই মানুষের তো সিকেডি হওয়ার রেট আরো বেড়ে যাবে। বা স্মোকিং করছে, বা সে ওবেস পেশেন্ট। সুতরাং এই বিষয়গুলো আমাদের অ্যাজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এই কয়েকটা টার্ম আমি মনে করি যে আমাদেরকে মানুষকে জানাতে হবে, যে ডায়াবেটিস হোক, হাইপারটেনশন, কালো গায়ের রং, সাথে এনএসএইডস খাচ্ছে, কিংবা তার স্মোকিং করার হ্যাবিট আছে, বা সে ওবেস মানুষ, এই জিনিসগুলো যেন আমরা সবসময় তাদেরকে বোঝাতে থাকি যে আপনার কিডনির উপর ড্যামেজ হবে, বা এই ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা যেন খুব সাবধানে দিই, যে তাদের সিকেডি তে টার্ন আউট করার চান্স আছে, বা তাদের মাঝে মাঝে জিএফআর টা চেক করা উচিত, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স গুলো, সেরাম ক্রিয়েটিনিন দেখা উচিত। সাইন অ্যান্ড সিমটমস আমরা এখানে লিখেছি কথাটা, যে সিকেডি ইজ ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক আনটিল ইট রিচেস স্টেজ 4 and 5। অর্থাৎ স্টেজ 3 পর্যন্ত তুমি টেরই পাবা না, মানে যে তোমার কিডনির ড্যামেজ হচ্ছে। তো যেগুলো সাইন অ্যান্ড সিমটমস সাধারণত দেখা দিতে পারে: নওশিয়া, ভমিটিং, লস অফ অ্যাপেটাইট, ফ্যাটিক, উইকনেস, স্লিপ ডিস্টারবেন্স, অলিগিউরিয়া, ডিক্রিজ মেন্টাল শার্পনেস, মাসেল ক্রাম হতে পারে, সোয়েলিং অফ ফিট অ্যান্ড অ্যাঙ্কেল, পা এবং পায়ে পানি জমে যেতে পারে, চুলকানি হতে পারে, স্কিন পিগমেন্টেশন। এগুলো কিন্তু অধিকাংশই হয় কিডনির সমস্যা, না হলে তোমার লিভারের সমস্যা। আমার যদি যে লিভার যদি কারো ফেল করে, তাদেরও কিন্তু এই প্রবলেম গুলোই হবে। আমি আমি হয়তো তোমাদের ক্লাসে বলি নাই, কিন্তু অন্য কোর্সে আমি পড়াই। তো লিভারের ড্যামেজ হলে কিন্তু এই সেম ইয়েগুলোই, প্রবলেম গুলোই আসবে। তারপরে চেস্ট পেইন, যদি আহ, বুকে ব্যথা অনুভব করে, বা
বুকে শ্বাস নিতে কষ্ট হয়, দ্যাট মিনস পালমোনারি ইডিমা হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ, এগুলো হচ্ছে তোমার সাইন অ্যান্ড সিমটমস হিসেবে আসে। তবে ওই স্টেজ 4 বা 5 পর্যন্ত যেতে হবে, তার আগে পর্যন্ত টেরই পাওয়া যাবে না। সুতরাং যদি কেউ রিস্ক ফ্যাক্টরের পেশেন্ট থাকে, যেমন আমি বলেছি ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্ল্যাক রেজ, ওবেসিটি, স্মোকিং, এগুলো হচ্ছে যাদের আছে, তাদেরকে আগে থেকেই সতর্ক করা বা তাদের ক্ষেত্রে ঔষধ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টটা কেমন হবে সেটা আমরা বেশ কয়েকটা স্টেপ বলেছি। এগুলো আসলে কোনোটাই তোমাকে কিডনি রিজেনারেট করবে না, বা কিডনির অবস্থাটাকে হয়তো প্রোগ্রেশনটাকে ডিলে করে দিবে। যে প্রোগ্রেশনটা যত দ্রুত হওয়ার কথা সেটা হয়তো সেটি দ্রুত হবে না, বাট একসময় আলটিমেটলি ডায়ালাইসিস করতে হবে, বা ট্রিটমেন্ট অপশন হিসেবে শেষ ভরসা হিসেবে তোমার রিপ্লেসমেন্ট থেরাপিতে যেতে হবে, ট্রান্সপ্লান্টেশন। ড্রাগ ডোজেস শুড বি অ্যাডজাস্টেড বেসড অন পেশেন্টস ইজিএফআর লেভেল, অর্থাৎ তুমি যেই ওষুধই ব্যবহার করো না কেন তার জিএফআর লেভেল চেক করে দিতে হবে। আর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি অর্থাৎ হেমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং আলটিমেটলি ট্রান্সপ্লান্টেশনের জন্য তোমাকে কি বলে প্রিপারেশন নিতে হবে। ট্রিটমেন্ট অফ রিভার্সিবল কজেস অফ রেনাল ফেইলিওর, যদি কোনো রিভার্সিবল কজ থেকে থাকে, যেমন ঔষধ খাচ্ছে বা ইনফেকশন বা ড্রাগ বা হাইপোভোলেমিয়া, এগুলো তুমি রিভার্সিবল কজ গুলোকে দূর করতে পারবো। ঔষধ বন্ধ করে দিলে ইনফেকশন দূর হয়ে গেল, তাকে অ্যান্টিবায়োটিক দিলে সেগুলো করা যাবে। বাট আমরা যদি এমন হয় যে কোনো ঔষধ গ্রহণ করছে, এনএসএইডস বা অ্যামাইনো গ্লাইকোসাইডস বা অ্যান্টিবায়োটিক্স, সেগুলো আমরা বন্ধ করে দিতে পারি, নেফ্রোটক্সিক এজেন্ট গুলো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কিডনির আমরা যদি কোনো ইমেজিং করতে চাই, সেক্ষেত্রে যে ডাই গুলো ব্যবহার করা হচ্ছে কন্ট্রাস্ট স্টাডিজ করার, সেই ডাই গুলো ব্যবহার করার সময় কিন্তু সতর্ক থাকতে হবে। সিকেডি পেশেন্টকে যদি আমি ইমেজিং করতে গিয়ে এমন ডাই দিলাম যে সেটি আর শরীর থেকে বেরই হচ্ছে না, তার তো ইউরিন তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে ওই ডাই গুলো শরীরে রয়ে যাবে, সেটা আর একটা ক্যান্সার তৈরি করার চেষ্টা করবে। সুতরাং এগুলো বেশ সতর্কতার সাথে তার ইমেজিং বা বা আমরা এগুলো যেন করি, সেটা যেন না করতে পারলেই ভালো। তো এই রিভার্সিবল কজ গুলো আমরা চাইলে বন্ধ করতে পারি, বাট তাতে করে সিকেডি হয়তো কিছুটা প্রোগ্রেশন কমতে পারে, যে প্রোগ্রেশনটা হওয়ার কথা ছিল সেটি আর হবে না। তো আমাদের মূল শর্ত ইয়েটাই হচ্ছে স্লোয়িং দ্য প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ ফ্যাক্টরস যেগুলো কন্ট্রিবিউট করতেছে তার প্রোগ্রেশনে, বিশেষ করে হাইপারটেনশন, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারলিপিডেমিয়া, প্রোটিনিউরিয়া, ডায়াবেটিস, এগুলো আমাদেরকে কমাতে হবে, এগুলো কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এই রিলেটেড ড্রাগ দিতে হবে তোমাকে, তাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, তাকে ইনসুলিন বা গ্লুকোজ লেভেল কমাতে হবে, তার লিপিড লেভেল কমাতে হবে। এগুলো হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অপশন হিসেবে আমরা তাকে দেব, যাতে করে তার প্রোগ্রেশনটা কম হয়। আমরা এখানে সেটাই লিখেছি, হাইপারটেনশন প্রথম টার্গেট, তোমাকে অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করতে হবে। এবং প্রোটিন ইউরিয়া, যেগুলো ইউরিনে প্রোটিন যাচ্ছে সেটি যেন 1 গ্রামের কম হয় পার ডেতে, সেটি তোমার টার্গেট থাকবে। স্মোকিং ডেফিনেটলি তোমাকে সিজেশন করতে হবে। অনেক সময় দেখা গেছে সিকেডি পেশেন্টকে প্রোটিন রেস্ট্রিকশন করলে সিকেডির ইমপ্রুভমেন্ট হয়, বাট আরেকটা প্রবলেমও আছে, তাহলে ম্যালনিউট্রিশন হওয়ার চান্স আছে। দুই দিকেই প্রবলেম, প্রোটিন বেশি দিলেও প্রবলেম, কম দিলেও প্রবলেম। তারপরে বাইকার্বনেট সাপ্লিমেন্টেশন, আমরা বাইকার্বনেট সাপ্লিমেন্টেশন দিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস যেগুলো হচ্ছিল সেটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি। আর ডায়াবেটিসের কিছু ঔষধ দিতে হবে, যাতে করে অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনিউরিয়া এগুলো যেন প্রোগ্রেশনটা কমে আসে। আর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির জন্য তাদেরকে প্রিপেয়ার করতে হবে। আসলে পেশেন্টকে আলটিমেটলি ডায়ালাইসিসে যেতেই হবে। তো হিমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং এন্ড স্টেজের কিডনি ট্রান্সপ্লান্টেশন, এইগুলো আমাদেরকে করতে হবে। এবং
কোনো কোনো পেশেন্টকে হয়তো তারপরেও বাঁচানো যাবে না, এরপরে তাদেরকে আমাদের প্যালিয়েটিভ কেয়ার ম্যানেজমেন্টে দিতে হবে, অর্থাৎ সে মৃত্যু পথযাত্রী, তাকে বাঁচানোর আর সুযোগ নেই, সুতরাং প্যালিয়েটিভ কেয়ার দিয়ে তাকে তার পেইন গুলোর ম্যানেজমেন্ট করাটা আমাদের প্রয়োজন হতে পারে। তো যে যে ওষুধগুলো আমরা সাধারণত ডক্টররা প্রেসক্রাইব করে, 1 নম্বরে আমরা লিখেছি মিনারেলো কর্টিকয়েড রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। বাজারে পাওয়া যায় স্পাইরোনোল্যাকটোন, ইপ্লেরিনন, ফিনেরিনন, এগুলো আমাদের আছে। এগুলো হাইপারক্যালেমিয়াটাকে রিডিউস করে এবং কার্ডিও রেনাল প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি শো করে, সুতরাং স্পাইরোনোল্যাকটোনটা আমরা ইউজ করতে পারি, বাজারে খুবই কমনলি ইউজ করা হয়। মিথাইলজেনথিন ডেরিভেটিভস পেন্টক্সিফাইলিনও ইউজ করে, শোড ইমিউনোলজিক্যাল মডুলেশন, এনহ্যান্সড সেলুলার মেমব্রেন ফ্লুইডিটি, অল্টার্ড ফাইব্রোব্লাস্ট ফিজিওলজি, সুতরাং এটা আমরা ইউজ করতে পারি পেন্টক্সিফাইলিন, বাজারে কি পাওয়া যায় পেন্টক্সিফাইলিন। GLP-1 অ্যাগনিস্ট, এটা খুবই কমনলি প্রেসক্রাইব করা হয় এখন ওবেস পেশেন্টদের বা ডায়াবেটিক পেশেন্টদেরকে, বিশেষ করে সেমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড, এক্সেনেটাইড, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড এখন খুবই বহুল ব্যবহৃত, বিশেষ করে অ্যান্টি ওবেস ড্রাগ হিসেবে। তো GLP-1 অ্যাগনিস্ট গুলো আমরা রিস্ক গুলোকে কমাতে পারে, বিশেষ করে ইনসুলিনের লেভেল বা গ্লুকোজের লেভেল বা ওয়েট রিডাকশন, এগুলো সবগুলোতে আমাদের সহযোগিতা করে GLP-1 অ্যাগনিস্ট গুলো। আবার আমরা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ SGLT2 ইনহিবিটরস, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 ইনহিবিটরস, বাজারে বর্তমানে প্রচুর বিক্রি হচ্ছে। এমফাগ্লিফোজিন, ড্যাপাগ্লিফ্লোজিন, ক্যানাগ্লিফ্লোজিন, এগুলো সবই মার্কেটে আছে। এমফাগ্লিফ্লোজিন আছে, এগুলো গ্লুকোজ লোয়ারিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি, অর্থাৎ গ্লুকোজকে দ্রুত শরীর থেকে বের করে দিতে সহায়তা করবে, এবং যে সিকেডি তৈরি হওয়ার যে প্রোগ্রেশনটা, এটাকে সে কমিয়ে দিতে পারে, বিশেষ করে রাস সিস্টেমটাকে ইনহিবিট করতে পারে। কিছু ন্যাচারাল প্রোডাক্টও আছে, ন্যাচারাল প্রোডাক্ট অনেকগুলো পাওয়া যায়, যারা নেফ্রো মানে কিডনিকে নেফ্রোপ্রোটেক্টিভ ইফেক্ট দিতে পারে। অনেক ন্যাচারাল প্রোডাক্ট রয়েছে, অনেকগুলো কি বলে হার্বাল প্রোডাক্ট রয়েছে, দেখা গেছে তারা কিডনির ড্যামেজ গুলোকে রিকভার করতে পারে, তবে সেগুলো ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়ার কারণে আমরা বলা যায় যে এগুলো ব্যবহার হয় না বললেই চলে। তবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করি, আমরা দেখেছি যে ইঁদুরের উপরে বা মাইসের উপরে বা র্যাটের উপরে কিন্তু ভালো ইম্প্যাক্ট রয়েছে, নেফ্রোপ্রোটেক্টিভ ইফেক্ট রয়েছে অনেক ন্যাচারাল প্ল্যান্টের। আমাদের আরো কিছু জিনিস কি বলে মাথায় রাখতে হবে, কমপ্লিকেশনস গুলো কি কি কমপ্লিকেশনস হতে পারে। বিশেষ করে সোডিয়াম ইনটেক কমাতে হবে, এটা পার ডে 2 গ্রামের বেশি খাওয়া যাবে না, অর্থাৎ খাবার একদম রেস্ট্রিক্টেড করে ফেলতে হবে। আমরা তো খাবারে প্রচুর লবণ গ্রহণ করি, ইভেন সুস্থ মানুষেরও লবণ এত বেশি খাওয়া উচিত নয়, বিশেষ করে খাবারের পাত্রে এক্সট্রা এডিশনাল সল্ট নেওয়া উচিত নয়, এবং খাবারেও লবণ কিছুটা কম দেওয়া উচিত। হাইপার টেনশন, তোমার ডেফিনেটলি প্রেশার বিলো 120 মিলিমিটার এটা রাখতে হবে, এবং লুপ ডায়োটিক্স আমরা ইউজ করতে পারি। ফ্রুসেমাইডটা প্রচুর ইউজ করা হয়, ফ্রুসেমাইড প্লাস স্পাইরোনোল্যাকটোনের কম্বিনেশন, এটা আমাদের মার্কেটে আছে, ফ্রুসেমাইড প্লাস স্পাইরোনোল্যাকটোন। হাইপারক্যালেমিয়া হয়ে যেতে পারে, আমাদের কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হচ্ছে ডায়েটারি, পটাশিয়াম ইনটেক, টিস্যু ব্রেকডাউন এবং অ্যালডোস্টেরন রেজিস্ট্যান্স যদি হয়ে যায়। তো এসি ইনহিবিটর ইউজ করা যেতে পারে বা নন সিলেক্টিভ বিটা ব্লকার্স, এগুলো যদি আমরা ইউজ করি তাহলে হাইপার ক্যালেমিয়া হতে পারে। তবে আমরা স্পাইরোনোল্যাকটোন যেহেতু ইউজ করি, ফলে পটাশিয়াম লেভেলটা কমে আসতে পারে, এই জায়গাটা আমাদেরকে খেয়াল, এই জন্য স্পাইরোনোল্যাকটোন ব্যবহার করতে হয়। মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয় তাহলে আমাদেরকে বাইকার্বনেট লেভেল ইউজ করতে হবে, বাইকার্বনেট দিয়ে আমরা এই মেটাবলিক অ্যাসিডোসিসটাকে প্রিভেন্ট করব। ফসফেট লেভেল অনেক সময় বেড়ে যেতে পারে, ফসফেট লেভেল কমানোর জন্য আমরা
পিটিএস লেভেল বা পিটিএস ব্যবহার করতে পারি। তো সুতরাং পিটিএস এর কি বলে নর্মালাইজেশন এটা প্রয়োজন হতে পারে। এনিমিয়া মাথায় রাখতে হবে যে এনিমিক পেশেন্ট হয়ে যেতে পারে সিকেডি, কার্ডিওভাস্কুলার রিস্ক এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। সো 6টা প্যারামিটার, 6-7টা জিনিস আমরা মাথায় রাখবো যে এগুলো সিকেডির পেশেন্টের কমপ্লিকেশনস হিসেবে আসতে পারে। 7টা কমপ্লিকেশনস হতে পারে। ফ্লুইড ব্যালেন্স চেক করতে হবে, হাইপারটেনশন চেক করতে হবে, হাইপারক্যালেমিয়া, হাইপার ফসফেটেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, এনিমিয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। এই 7টা জিনিস কনসাল্ট করতে হবে সবসময়। ডক্টরদেরকে বলতে হবে যে তাদের এই লেভেলগুলো যেন সবসময় চেক করা হয়। আলটিমেটলি সিকেডি পেশেন্টের যেটা হবে যে কোয়ালিটি অফ লাইফ এটা তোমাকে ইনক্রিজ করতে হবে, বা মানে ওকে রিকভার করা যাবে না, ওকে হচ্ছে কিভাবে তার জীবনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা যায়। তো পেশেন্টস যেগুলো সিকেডি থাকবে তাদেরকে মানে আমাদের patients with CKD require more practice and clinically relevant patient-reported outcome measures. Quality of life declines with increasing CKD severity. সুতরাং যত দিন যাবে সিকেডি পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ডিক্রিজ করবে। তো সুতরাং সেটাকে তাদেরকে জানাতে হবে। Those patients with CKD stage 5 who are about to start dialysis report physical health lower than the general population, এবং যারা ডায়ালিসিসে চলে যায় তাদের তো আরো বেশি খারাপ অবস্থা থাকে। তো কোয়ালিটি অফ লাইফ ইনক্রিজ করার জন্য আমরা কিছু ম্যানেজমেন্ট এখানে লিখে দিয়েছি, যে পেশেন্টটাকে এডুকেশন করা, ডায়েটরি ম্যানেজমেন্ট শিখিয়ে দেওয়া, কতটুকু সল্ট নিবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক কতটুকু করবে, যতটুকু করলে তার কিডনির উপরে চাপ কম পড়বে, মেডিকেশন অ্যাডহারেন্স থাকতে হবে, কি কি মেডিকেশন দেওয়া হচ্ছে সেটা নিয়ম মতো খেতে হবে, সিমটম ম্যানেজমেন্টটা করতে হবে। হয়তো দেখা গেল যে পায়ে পানি জমছে, তার পানিটাকে কমাতে হবে, পানির ইনটেকটা কমাতে হবে, এবং সিকেডি পেশেন্টদেরকে পানি গ্রহণের পরিমাণও বলে দেওয়া হয় যে কতটুকু পানি খাবে। সাইকোলজিক্যাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট এগুলো দিতে হবে। প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন হলে দিতে হবে। প্যালিয়েটিভটা মানে হচ্ছে একদম স্টেজ 5 পার হলে গেলে। অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, অর্থাৎ তার কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন হলে আগে থেকে তাকে জানিয়ে রাখলে সে কিডনি খোঁজ করবে, টাকা পয়সা ম্যানেজ করবে, ডোনারকে পেতে হবে। তো এই জায়গাগুলো আমরা যদি তাকে শিখিয়ে দিই তাহলে হয়তো তার কিছুটা কোয়ালিটি অফ লাইফ ইনক্রিজ করবে আর কি। এবং আলটিমেটলি যদি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারি দ্যাট উড বি দ্য বেটার অপশন। তো এই ছিল আমাদের মোটামুটি সিকেডি পেশেন্টের লাইফ, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করলাম। সিকেডি পেশেন্টের আমি বলবো যে 4টা জিনিস সবসময় মনে রাখবা: ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্ল্যাক রেস, আর হচ্ছে প্রোটিন ইউরিয়া, ইউরিনে যদি প্রোটিন যায়। এই 4টা জিনিস খুবই সতর্কতার সাথে মেনটেন করতে হবে। যদি কারো এরকম থাকে, 4টার কোনোটাই থাকে, তাদেরকে আগে থেকেই সতর্ক করে দেওয়া। আর ঔষধ হিসেবে আমরা যেটা বলেছি যে ফ্রুসেমাইড প্লাস স্পাইনোল্যাকটোন বা বাইকার্বনেট দিতে হতে পারে। তারপরে আমাদের এসি ইনহিবিটর বা বিটা ব্লকার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে তার রাস সিস্টেমে লোড না পড়ে যায়। তো এই কয়েকটা জিনিস আমাদের সিকেডি পেশেন্টে থাকতে পারে, এবং আলটিমেটলি তুমি আর তাকে কিডনি ডায়ালিসিসের দিকেই যেতে হবে। এবং প্রচুর ডায়ালিসিস, 7 দিন পর পর, 15 দিন পর পর ডায়ালিসিস করতে হয়, প্রচুর খরচ, আর ট্রান্সপ্লান্টেশন ফাইনালি। তো সুতরাং কোয়ালিটি অফ লাইফ ইনক্রিজ করার জন্য যা যা প্রয়োজনীয় দরকার, আমার ফার্মাসিস্ট হিসেবে তাদেরকে সেই জায়গায় হেল্প করব যে আপনার ঔষধ তো খেতেই হবে, প্রোগ্রেসটা কমাতে হবে, কিন্তু আলটিমেটলি কোয়ালিটি অফ লাইফ বাড়াতে হলে তো আপনার ট্রান্সপ্লান্টেশনের দিকেই যেতে হবে। মোটামুটি এই ছিল আমাদের আজকের কথা। আমরা আগামী ক্লাসে বাকি দুটো ডিজিজ নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
আমরা তাহলে শেষ করব ক্লাস। স্যার মিড টার্মে শুধু মানে আপনার টপিক গুলো থাকবে, শাখার স্যারের কোনো টপিক কি থাকবে? না না, আমারটাই থাকবে, শওকত স্যারের থাকবে না। আমি তো শেষ করে দিব, 5 তারিখে আমাদের আরেকটা ক্লাস আছে, তখন আমাদের টপিক শেষ হয়ে যাবে। আমরা যে চ্যাপ্টার দুটো পড়িয়েছি ওই দুটো চ্যাপ্টারের উপরেই পরীক্ষা হবে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও তাহলে, ঠিক আছে? আমরা তাহলে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ।